হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমরা যারা যারা কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো, তোমাদের ডিএসসি সেকেন্ড সেমিস্টার মেজর 2 পেপার বেঙ্গলি সিলেবাস যে রয়েছে, সেখান থেকে আজ যেই টপিকটি বা যেই বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটা দেখো স্ক্রিনে দেওয়া রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। 19 শতকের কাব্য পরিক্রমায় সত্যেন্দ্রনাথ দত্ত যে রয়েছে তার কবি প্রতিভা সম্পর্কে বা তার অবদান সম্পর্কে কিন্তু আমি আলোচনা করব। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবে, ঠিক আছে? দেখো, বলা হচ্ছে, আমরা এই জায়গাটায় মনে রাখবো, বলা হয় ছন্দের রাজা উপাধি। এই জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, তোমাদের শর্ট কোশ্চেনে এসে থাকে। ছন্দের রাজা উপাধি যাকে প্রদান করা হয়েছিল তিনি কিন্তু সত্যেন্দ্রনাথ দত্ত। তাই বলা হচ্ছে যে ছন্দের রাজা উপাধিতে কবি সত্যেন্দ্রনাথ দত্তকে কিন্তু ভূষিত করা হয়েছিল। বলা হচ্ছে যে সত্যেন্দ্রনাথ দত্তকে এই উপাধি দিয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর। সত্যেন্দ্রনাথ দত্তের কাব্যগুলি হচ্ছে, এই জায়গাগুলো মনে রাখবে, তার লিখিত কাব্যগুলির নাম হচ্ছে সবিতা, সন্ধিক্ষণ, তারপরে বেনু, বীণা, হোমশিখা, তীর্থশলী, এই সমস্ত কাব্যগুলি কিন্তু তিনি লিখেছিলেন। আর এই কাব্যগুলির উপাধিতে কিন্তু, এই কাব্যগুলির ওপরে নির্ভর করে কিন্তু রবীন্দ্রনাথ দত্ত তাকে এই ছন্দের রাজা উপাধি প্রদান করেছিলেন সত্যেন্দ্রনাথ দত্তকে। ঠিক আছে, দেখো কি বলছে তারপরে, ছন্দের জাদুঘর বিচিত্র প্রতিভার অধিকারী হয়ে বাংলা কাব্যজগতে কিন্তু তিনি প্রবেশ করেছিলেন। তাকে ছন্দের জাদুঘরও কিন্তু বলা হতো, মানে একটা বিচিত্র বিষয় নিয়ে কিন্তু তিনি কাব্যজগতে প্রবেশ করেছিলেন। দেখো কি বলা হচ্ছে যে এক সমাজতান্ত্রিক মূল্যবোধ নিয়ে তিনি কাব্যে প্রবেশ করেছিলেন। বলছে তার যে কাব্যজগৎ তিনি প্রবেশ করেছিলেন, আমরা দেখব তার মধ্যে তিনি সমাজ, ঠিক আছে, সমাজতান্ত্রিক যে মূল্যবোধ রয়েছে এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু তিনি কাব্যজগতে প্রবেশ করেছিলেন। কি বলছে, তাই তার কাব্য চেতনায় রোমান্টিকতার সুর থাকলেও অন্তরালে কিন্তু স্বদেশ চেতনা এবং স্বদেশ মানুষের প্রতি যে ভালোবাসা সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো। মানে আমরা দেখব তার কাব্যগুলির মধ্যে একটা রোমান্টিকতার সুর ছিল, কিন্তু তার পাশাপাশি তার কাব্যগুলির মধ্যে আমরা দেখব স্বদেশ চেতনা বা স্বদেশ প্রেম, মানে নিজের দেশের প্রতি, নিজের দেশের মানুষের প্রতি যে প্রেম, সেই প্রেম কিন্তু তার কাব্যের মধ্যে আমরা লক্ষ্য করতে পারবো। দেখো কি বলছে যে সমাজ, স্বদেশ, সময়, রঙ্গব্যঙ্গ এবং শব্দের অবিরাম বর্ষণ নিয়ে তিনি এমন এক কাব্যজগৎ, এমন এক জগৎ তৈরি করেছিলেন যা ছিল অনন্য। আমরা দেখব তিনি যে সমস্ত বিষয়, সমাজ, স্বদেশ, সময়, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু তিনি একটা বিচিত্র ধরনের কিন্তু কাব্যজগৎ তৈরি করেছিলেন। ঠিক আছে, দেখো বলেছে সত্যেন্দ্রনাথ বিদেশি শিল্পের প্রসারে যেমন অপত্রণী ছিলেন, তেমনই বিদেশি বর্জনের কিন্তু তিনি ইচ্ছুক ছিলেন। আমরা দেখব তিনি যেমন স্বদেশীর প্রতি তার যে প্রেম ছিল, নিজের দেশের প্রতি, নিজের দেশের মানুষের প্রতি, প্রকৃতির প্রতি তার যে সমস্ত প্রেম ছিল তার কাব্যে আমরা লক্ষ্য করতে পারবো। কিন্তু তার সঙ্গে কিন্তু তিনি বিদেশ যে জিনিসটা রয়েছে সেই বিদেশি বর্জনে কিন্তু তিনি ইচ্ছুক ছিলেন। মানে বিদেশিদের কিন্তু সেরকম তিনি ভালোবাসতেন না, সেটাকে বর্জন করার তিনি চেষ্টা করেছিলেন তার কাব্যগুলির মধ্যে দিয়ে। তাও কি বলা হচ্ছে, তাই তিনি, দেখো এখানে তার কবিতার বা তার কাব্যের যে কিছু কিছু উদাহরণ এখানে দেওয়া রয়েছে দুটি লাইন দিয়ে। বলছে নিত্যপ্রাতে উচ্চারিব পণ বাঁচার দেশের শিল্প, বাঁচব দেশের শিল্প, শিল্প দেশের জীবন। মানে নিজের দেশের প্রতি যে, বা নিজের স্বদেশের প্রতি তার যে প্রেম, সেই প্রেম কিন্তু তিনি ব্যক্ত করেছেন। কি বলছে, সত্যেন্দ্রনাথ জাতপাতের ঊর্ধ্বে এক মহান ভারত পরিকল্পনা করেছিলেন মনে মনে। ঠিক আছে, তার নিম্নবর্গের জনজাতিকে তিনি কাছে টেনে নিয়েছিলেন। আমরা দেখব সমাজে জাতপাত যে রয়েছে এই সমস্ত বিষয়ের ঊর্ধ্বে গিয়ে সমাজে যে নিম্ন শ্রেণী বা নিম্ন জাতের যে সমস্ত মানুষগুলো ছিল সেগুলিকে কিন্তু তিনি তার কাব্যের মাধ্যমে কাছে টেনে নিয়েছেন এবং এক মহান ভারত পরিকল্পনায় কিন্তু তিনি অগ্রসর হয়েছিলেন তার কাব্যের মধ্যে দিয়ে। কি বলছে যে শুধুমাত্র ব্রাহ্মণ্যতন্ত্র দ্বারা ভারতবর্ষের আদর্শ রূপ কখনোই গড়ে উঠতে পারে না। এই জন্যই তিনি সমস্ত জাতির শ্রেণীভেদ ভুলে গিয়ে এক মহান ভারতবর্ষের পরিকল্পনা করেছিলেন। আর তা লিপিবদ্ধ করতেও কিন্তু তিনি কবিতায় ভুলেননি। মানে তিনি ভেবেছিলেন এই দেশকে যদি বাঁচাতে হয় বা এই দেশের জন্য যদি চিন্তা করতে হয়, তাহলে জাতপাতের সঙ্গে আমাদের কি প্রথমে নিজেদের সঙ্গে মিল, মানে একতা তৈরি করতে হবে। তাই কিন্তু তিনি তার কাব্যের মধ্যে দিয়ে করেছেন। দেখো বলছে আবার শোষণের বিভেদ ভুলে গিয়ে তিনি কিন্তু সাম্যের বাণী রচনা করেছিলেন। মানে কি সাম্য বলতে কি, সাম্য শব্দের অর্থ হচ্ছিল সকলেই সমান। ঠিক আছে, সাম্যর বাণী কিন্তু তিনি প্রচার করেছিলেন। বলছে সমস্ত মানুষ যে পৃথিবীতে বেঁচে থাকার অধিকার আছে তা তিনি মনে করিয়ে দেন। দেখো তার কাব্যেরই কিছু লাইন এখানে উদাহরণ দেওয়া রয়েছে। বলছে গাহ নির্ভয়ে সাম্যের গান শিকল পরক্ষসী উচ্চে সবলে উচ্চারো
ওগো সাম্যের মহাসাম, কারো কারাঘাত, কারা ভবনের দুয়ারে অবিশ্রাম, অবিশ্রাম বস্তুত এই বলিষ্ঠ জীবনবোধ, বূর্য ও মূল্যবোধ প্রসূত। ঠিক আছে, দেখো তার যে সাম্যের গান বা সকলেই যে সমান, তার কবিতায় কিন্তু এই সাম্যের প্রতি যে তার দৃষ্টান্ত সেটা কিন্তু তিনি ব্যক্ত করেছেন। তারপরে কি বলছে যে ক্লাসিক শিল্পের সঙ্গে যুক্ত হয়েছিল এক রোম্যান্টিক ভাব কল্পনা, ফলে প্রকৃতির চিত্র ফুটিয়ে তুলতে তিনি যেমন দক্ষতা দেখিয়েছেন, তেমনই কিন্তু অতি সাধারণ বিষয়কে তিনি চমৎকারভাবে কিন্তু ফুটিয়ে তুলেছেন। কি বলছে, চম্পা কবিতায় কিন্তু আমরা দেখতে পারবো, চম্পা কবিতায় এক অতি সাধারণ ফুলকে সামনে রেখে তিনি কবি জীবন সংগ্রামের যে এক অন্তরাল চিত্র কিন্তু তিনি এঁকেছিলেন। ঠিক আছে, মানে কি বলছে, তিনি যেমন একটা প্রকৃতির প্রতি যে প্রেম সেটা খুব সাধারণ বিষয় দিয়ে কিন্তু তিনি ফুটিয়ে তুলেছিলেন। যেমন একটা ফুল, একটা সামান্য ফুল, এই চম্পা কবিতায় আমরা দেখব একটা অতি সাধারণ ফুলকে রেখে কিন্তু তিনি জীবনের যে সংগ্রাম, সেই সংগ্রামের কিন্তু অনন্ত একটা চিত্ত কিন্তু সেখানে তিনি প্রকাশ করেছিলেন। কি বলছে, সতেন্দ্রনাথ ছন্দ নিয়ে নানা পরীক্ষা নিরীক্ষায় অবতীর্ণ হয়েছেন, ফলে তার কবিতার বিবিধ সুর কিন্তু পাওয়া যায়। যেমন আমরা দেখব পিয়ানোর গান কবিতায় শুনেছিলাম, তুল তুল টুক টুক তুল তুল কোন ফুল তার ভুল। ঠিক আছে, মানে তার কাব্যের কিছু লাইন কিন্তু এখানে উদাহরণ দেওয়া রয়েছে। বলছে তেমনই শব্দ প্রয়োগেও তার বিচক্ষণতা কিন্তু লক্ষ্য করা যায়। বলছে আসলে সতেন্দ্রনাথ ছিল স্বতন্ত্র প্রতিভার অধিকারী, মানে তাই রবীন্দ্রনাথ কিন্তু সেই সমকালে বসে রবীন্দ্র অনুরাগী হওয়া সত্ত্বেও কিন্তু তিনি কলসে যাননি। আমরা দেখব যেই সময় রবীন্দ্রনাথ ছিল, ঠিক আছে, সেই সময় সবাই কিন্তু রবীন্দ্রনাথকে অনুসরণ করে বিভিন্ন কাব্যগুলি লিখছিল। ঠিক আছে, মানে তার কাব্যগুলিকে অনুসরণ করে, কিন্তু সেই একই তালে কিন্তু এই সতেন্দ্রনাথ দত্ত যায়নি। তিনি কিন্তু কাব্যজগতে একটা অনন্য বিষয়কে নিয়ে কিন্তু তিনি কাব্যজগতে প্রবেশ করেছিলেন। তাই বলছে, তাই নিজেই নিজের পথ করতে কিন্তু তিনি পেরেছিলেন। আমরা দেখব তিনি কিন্তু নিজেই নিজের যে পথ, সেই পথ কিন্তু তিনি গড়ে তুলেছিলেন তার কাব্যগুলির মধ্যে দিয়ে। বলছে ফলে শব্দ প্রয়োগ, ঠিক আছে, তারপরে ব্যঞ্জনতা, কুশীল শিল্পী, বিচিত্র জীবনবোধ দ্বারা কিন্তু রবীন্দ্র যুগে বসেও আধুনিকতার বার্তা কিন্তু আসতে পেরেছিল। আমরা দেখব তার বিভিন্ন কাব্যগুলির মধ্যে আধুনিকতা যে রয়েছে, সেই আধুনিকতার বার্তা কিন্তু তিনি দিয়ে গেছেন। বলছে এই জন্য রবীন্দ্রনাথ সতেন্দ্রনাথের মৃত্যুকে গভীর শোক কিন্তু প্রকাশ করে লিখেছিলেন। আমরা দেখব যখন সতেন্দ্রনাথ দত্ত মারা গিয়েছিলেন, তখন কিন্তু রবীন্দ্রনাথ গভীর একটা তার প্রতি যে বেদনা, সেই বেদনা কিন্তু তিনি ব্যক্ত করেছেন এগুলো লিখে। দেখো তার দুটো উদাহরণ এখানে দেওয়া রয়েছে। বলছে অন্ধকার নিশিথিনী তুমি, কবি কাটাইলে জাগি, জয় মাল্য বিচরিয়া, রেখে গেলে গানের পথে বহির তেজ পূর্ণ করি। ঠিক আছে, মানে যখন সতেন্দ্রনাথ দত্তের মৃত্যু হয় তখন কিন্তু রবীন্দ্রনাথ গভীর শোকে তার সম্পর্কে কিন্তু এই কটি লাইন লিখে গিয়েছিল কাব্যের মধ্যে। ঠিক আছে, তো আজ এই সতেন্দ্রনাথের সম্পর্কে আলোচনা, মানে বাংলা কাব্যজগতে তার অবদান কতটা, সেই সম্পর্কে আলোচনা কিন্তু আমার এতটুকুনি ছিল। আলোচনাটি আমি এখানেই শেষ করছি। তবে শেষ করার আগে তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিয়ে যাই। তো স্ক্রিনে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। এখানে তোমাদের সমস্ত সাবজেক্টের নোটস দেওয়া হয়, তার সঙ্গে প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু অনলাইনে ক্লাস করানো হয়। তো তোমরা যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো, তাহলে দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবে। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।